একটা ব্যাপার কি কখনো মাথায় এসছে, যখনই আমরা কোনো জায়গার নামের সঙ্গে সাউথ শব্দটা শুনি, আমাদের মাথায় কিন্তু সঙ্গে সঙ্গেই একটা নর্থের কথাও চলে আসে, তাই না? যেমন ধরুন সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া। তো আমাদের কলকাতাতেও তো একটা সাউথ পার্ক স্ট্রিট সেমিটেরি আছে, তার মানে কি একটা নর্থ পার্ক স্ট্রিট সেমিটেরিও ছিল? উত্তরটা হলো হ্যাঁ, ছিল। কিন্তু গল্পটা যদি শুধু একটা নর্থ আর একটা সাউথের হতো তাহলে তো খুবই সহজ হয়ে যেত। আসলে ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি জটিল আর অনেক বড়। পার্ক স্ট্রিটের মল্লিক বাজার মোড়ের কাছে আজ যে আমরা একটা সেমেট্রি দেখতে পাই, একসময় সেখানে ছিল, হ্যাঁ ঠিকই শুনছেন, একটা নয়, দুটো নয়, চারটে গোরস্থান। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এখন তো আমরা শুধু একটাই দেখতে পাই, বাকি তিনটে কোথায় উধাও হয়ে গেল? চলুন আজ সেই হারানো ইতিহাসেরই খোঁজ করা যাক। এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের কিন্তু টাইম মেশিনে করে একটু পিছিয়ে যেতে হবে। সেই সময় যখন কলকাতা সবেমাত্র গড়ে উঠছে, আমাদের বুঝতে হবে ঠিক কী কারণে এই গোরস্থানগুলো এখানে, মানে শহরের বাইরে তৈরি হয়েছিল। দেখুন, যে কোনো নতুন জনবসতি গড়ে উঠলে দুটো জিনিস কিন্তু সবার আগে দরকার হয়। একটা হলো উপাসনার জায়গা আর অন্যটা হলো শেষকৃত্যের জায়গা। তো ইংরেজদের প্রথম গোরস্থানটা ছিল আজকের জিপিওর কাছে, মানে শহরের একেবারে হার্টে। কিন্তু খুব শিগগিরই এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো। ভাবুন একবার, তখনকার কলকাতায় ইংরেজদের গড় আয়ু ছিল মাত্র ৩৫ বছর, মানে আজকের দিনের তুলনায় কিছুই না। এর ফলে কি হলো, গোরস্থানটা দেখতে দেখতে ভরে গেল, আর শহরের একেবারে মাঝখানে রোজ রোজ শবযাত্রা। এই দৃশ্যটা তো কারোর জন্যই ভালো লাগার মতো নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো রীতিমতো ভয় ধরে গিয়েছিল যে এই সব দেখে নতুন কেউ আর চাকরি নিয়ে কলকাতায় আসতেই চাইবে না। তো একটা সমাধান তো বের করতেই হতো। ঠিক হলো, শহরের কোলাহল থেকে দূরে বাইরে কোথাও একটা নতুন গোরস্থান তৈরি করা হবে। আর সেই শহরের বাইরের জায়গাটা ছিল আজকের পার্ক স্ট্রিট। তখন অবশ্যই নাম ছিল বাদামতলা, আর চারদিকে ছিল জঙ্গল। এই জঙ্গলের মধ্যে জন্ম নিতে চলেছিল কলকাতার এক নতুন অধ্যায়। এই এলাকাটার সঙ্গে গোরস্থানগুলোর সম্পর্ক যে কতটা গভীর ছিল তা এর পুরনো নামটা শুনলেই বোঝা যায়। পার্ক স্ট্রিটের নামই হয়ে গিয়েছিল বারিয়াল গ্রাউন্ড রোড, মানে গোরস্থানের রাস্তা। 1847 সালের একটা ম্যাপে, ফ্রেডরিক ওয়াল্টার সিমসের আঁকা ম্যাপে পরিষ্কারভাবে এই চারটে গোরস্থান দেখানো আছে। কিন্তু এই যে হারানো গোরস্থানগুলোর কথা আমরা বলছি, এগুলো তো শুধু জমি বা পাথরের টুকরো ছিল না, এগুলোর সঙ্গে জড়িয়ে ছিল কিছু মানুষের অসাধারণ সব জীবনের গল্প। এই যে তিনটে গোরস্থান হারিয়ে গেল, নর্থ পার্ক স্ট্রিট, ফ্রেঞ্চ সেমেট্রি আর মিশন সেমেট্রি, এগুলোর প্রত্যেকটার সঙ্গে এমন কিছু মানুষের নাম জড়িয়ে আছে যাদের গল্পগুলো সময়ের সঙ্গে প্রায় হারিয়েই গেছে। যেমন ধরুন নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রির কথা। এখানে চিরঘুমে শায়িত ছিলেন জেমস কির্কপ্যাট্রিক। উইলিয়াম ড্যালরিম্পেলের বিখ্যাত বই হোয়াইট মোগলসের নায়ক কিন্তু এই কির্কপ্যাট্রিকই। শুধু তাই নয়, বিখ্যাত লেখক উইলিয়াম মেকপিস থ্যাকারের বাবা রিচমন্ড থ্যাকারের কবরও এখানে ছিল। ফরাসি গোরস্থান বা ফ্রেঞ্চ সেমেট্রির পেছনের গল্পটা কিন্তু একেবারে সিনেমার মতো। এই শুরুটা হয়েছিল একটা নিখাত ভালোবাসার গল্প দিয়ে। একজন ইটালিয়ান স্থপতি ছিলেন এডওয়ার্ডো টেরেটা। তিনি তার ফরাসি স্ত্রী অ্যাঞ্জেলিকাকে অসম্ভব ভালোবাসতেন, কিন্তু বিয়ের কিছুদিন পরেই অ্যাঞ্জেলিকা মারা যান। শোকে কাতর টেরেটা তখন স্ত্রীর দেহাবশেষ নতুন করে সম্মানের সঙ্গে কবর দেওয়ার জন্যই এই পুরো জমিটা কিনেছিলেন। এই গোরস্থানটা যে কতটা আন্তর্জাতিক ছিল তার একটা চমৎকার বর্ণনা পাওয়া যায় জুলিয়ান কটনের লেখায়। 1907 সালে তিনি লিখছেন, এখানে নাকি নানা দেশের মানুষের কবর ছিল। এমনকি নেপোলিয়ানকে যে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, সেই সুদূর দ্বীপের একজন মানুষের কবরও এখানে ছিল। ভাবা যায়? আর নর্থ পার্ক স্ট্রিটের ঠিক পাশে ছিল মিশন সেমেট্রি। এখানে একটা বেশ বড় নীল রঙের কবরের নিচে শায়িত ছিলেন রেভারেন্ড জন জ্যাকারায়া কিয়ারন্যান্ডার। তিনি আসলে সুইডেন থেকে এসেছিলেন, আর তাকে বলা হয় কলকাতার প্রথম প্রোটেস্ট্যান্ট মিশনারি। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, এত ইতিহাস, এত গল্প যে জায়গাগুলোর সঙ্গে জড়িয়ে, সেগুলো হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? এর উত্তরটা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে স্বাধীনতার ঠিক পরের বছরগুলোতে। দেখুন, ঘটনাটা ঘটল ঠিক এইভাবে।
দেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশ সরকার সাফ জানিয়ে দিল যে তারা শুধু ব্রিটিশ সৈন্যদের কবরস্থানগুলো দেখাশোনা করবে, অন্য কোনো ব্যক্তিগত গোরস্থানের জন্য তারা আর টাকা দেবে না। এদিকে পার্ক স্ট্রিট তখন শহরের একটা প্রাইম এলাকা হয়ে উঠছে, আর সদ্য স্বাধীন হওয়া পশ্চিমবঙ্গ সরকারের কাছেও এই চারটে পুরনো ভাঙাচোরা গোরস্থান রক্ষণাবেক্ষণের মতো টাকা ছিল না। তখন একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো। ঠিক হলো, একটাকে বাঁচাতে হবে, আর সেই একটা অর্থাৎ সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিকে বাঁচানো টাকা জোগাড় করার জন্য বাকি 3টেকে বিক্রি করে দেওয়া হবে। তো গোরস্থানগুলো তো বিক্রি হয়ে গেল, হারিয়ে গেল, কিন্তু আজ এই 21 শতকে দাঁড়িয়ে সেই জায়গাগুলোতে কি আছে? আর সেই বর্ণময় ইতিহাসের কি কোনো টুকরো আজও খুঁজে পাওয়া সম্ভব? যেখানে একদিন ছিল এডওয়ার্ডো টেরিটার ভালোবাসার স্মৃতি, সেই ফ্রেঞ্চ সেমেট্রির জমিতে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এপিজে স্কুল। আর যেখানে ছিল মিশন আর নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি, সেই বিশাল জায়গা জুড়ে এখন রয়েছে অ্যাসেম্বলি অফ গড চার্চ, আর তার পাশেই মার্সি হসপিটাল। তবে গল্পটা এখানেই শেষ নয়, সবকিছু কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। শহরের এই ব্যস্ততার মাঝেও অতীতের কিছু টুকরো আজও নিঃশব্দে রয়ে গেছে, শুধু একটু খুঁজে নেওয়ার অপেক্ষা। যেমন অ্যাঞ্জেলিকার সেই কবরের ফলকটা, ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে, আজও ওটা সেখানেই আছে। রেভারেন্ড কিয়ারনান্ডার আর তার পরিবারের ফলকটা খুঁজে পাওয়া যায় অ্যাসেম্বলি অফ গড চার্চের বেসমেন্টের দেয়ালে। আর সবথেকে আশ্চর্যের বিষয়, নর্থ পার্ক স্ট্রিটের একটা মাত্র কবর, রবার্টসন পরিবারের সমাধি, আজও কিন্তু অক্ষত অবস্থায় সেই পুরনো জায়গাতেই রয়ে গেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? যদি একটা শহরের একেবারে বুক থেকে তিনটে আস্ত গোরস্থান এভাবেই মিলিয়ে যেতে পারে, তাহলে একবার ভাবুন তো, আমাদের এই চেনা রাস্তাঘাট, রোজকার বাড়িঘরের নিচে আরও কত না বলা ইতিহাস, কত চাপা পড়া গল্প লুকিয়ে আছে। কে জানে, হয়তো আমরা রোজই হেঁটে চলেছি এমন কোনো গল্পের ওপর দিয়ে।